রহমানুর রহিম অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর রসায়ন বিষয়ের অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি এই নিয়ে কিছু আলোচনা করব। তো এই অধ্যায়ের তড়িৎ রাসায়নিক কোষ আজকে আমাদের আলোচ্য বিষয়। তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা যায়, আবার রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা যায়। এই নিয়ে আমাদের আলোচনা। তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা যায়, আবার বিপরীত ক্রমে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা যায়। তো এই হিসাবে তড়িৎ রাসায়নিক কোষ হবে আমাদের দুই রকমের। এক, তড়িৎ বিশ্লেষ্য কোষ। এক ধরনের কোষ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, যে কোষে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা যায়। তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে বা রাসায়নিক বিক্রিয়া, বিদ্যুতের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায়। তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর, এই এক ধরনের কোষ। আর এক ধরনের কোষ হবে গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি। তাহলে আমাদের আলোচ্য বিষয় হলো তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ অর্থাৎ তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর, আবার রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর। এই হিসাবে তড়িৎ রাসায়নিক কোষ হবে দুই প্রকার। এক প্রকার তড়িৎ বিশ্লেষ্য কোষ, যে কোষে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা যায়। আর এক ধরনের কোষ হলো গ্যালভানিক কোষ, যে কোষে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায়। তো আগে আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষের একটু গঠন এবং ক্রিয়া একটু সংক্ষেপে আলোচনা করি। তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষে একটা কাঁচ পাত্র অথবা বিদ্যুৎ অপরিবাহী কোনো পদার্থের তৈরি পাত্রে আমরা কোনো একটা তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ নিব। যেমন সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিলাম আমরা। এই পাত্রের ভিতরে আমরা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিব। আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইড একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যা এই দ্রবণে আয়নিত হবে। অর্থাৎ এই দ্রবণের ভিতরে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন উৎপন্ন হবে। সোডিয়াম ক্লোরাইড দ্রবণে আয়নিত হবে। এখন এই দ্রবণের ভিতরে আমরা দুইটা ধাতব দণ্ড অথবা দুইটা গ্রাফাইট দণ্ড, দুইটা ধাতব দণ্ড অথবা গ্রাফাইট দণ্ড দিলে ভালো হয়। দুইটা ধাতব দণ্ড প্রবেশ করায় সেই ধাতব দণ্ড দুটিকে একটা ব্যাটারির দুই প্রান্তের সাথে যুক্ত করব। একটা দণ্ডকে যুক্ত করব ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে, আর একটা দণ্ডকে যুক্ত করব ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে। যে দণ্ডটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে সেই দণ্ডটিকে বলা হবে অ্যানোড। তড়িৎ বিশ্লেষ্য কোষ। যে দণ্ডটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত সেই দণ্ডটিকে বলা হবে অ্যানোড, আর যে দণ্ডটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত সেই দণ্ডটিকে বলা হবে ক্যাথোড। এখন অ্যানোড ধনাত্মক বিভবগ্রস্ত আর ক্যাথোড ঋণাত্মক বিভবগ্রস্ত। যেহেতু
ক্যাথোডটা যুক্ত আছে ঋণাত্মক প্রান্তের সাথে, তাহলে এখন ক্যাথোডও ঋণাত্মক। আর অ্যানোড যুক্ত আছে ধনাত্মক প্রান্তের সাথে, তাই এখন অ্যানোডও ধনাত্মক। এই অ্যানোড এই দ্রবণের ঋণাত্মক আয়নকে আকর্ষণ করবে। যেহেতু সে ধনাত্মক, তাই দ্রবণের ঋণাত্মক আয়নকে আকর্ষণ করবে এবং দ্রবণের ঋণাত্মক ক্লোরিন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়ে অ্যানোডে যে ইলেকট্রন ত্যাগ করবে। অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে প্রথমে হবে ক্লোরিন পরমাণু, তারপরে দুটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে ক্লোরিন অণু তৈরি করবে। অ্যানোড দ্রবণের ঋণাত্মক আয়ন, ঋণাত্মক আয়নকে আমরা বলবো অ্যানায়ন। যেহেতু অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়, তাই ঋণাত্মক আয়নকে বলা হয় অ্যানায়ন। এই অ্যানায়ন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়ে অ্যানোডে যাবে এবং অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করবে, তৈরি ক্লোরিন পরমাণু, তারপরে তৈরি হবে ক্লোরিন অণু। একইভাবে ক্যাথোড যেহেতু ঋণাত্মক বিভবগ্রস্ত, তাই ক্যাথোড এই দ্রবণের ধনাত্মক আয়নকে আকর্ষণ করবে। ঋণাত্মক, তাই সে ধনাত্মককে আকর্ষণ করবে এবং সোডিয়াম আয়ন ক্যাথোডে যাবে। ক্যাথোডে যে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণু বা সোডিয়াম অণু গঠন করবে। এই হলো আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষের গঠন ও ক্রিয়া। এরপরে আমি যাব গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষে আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষে দেখলাম তড়িৎ প্রবাহের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করলাম। আমরা এখানে সোডিয়াম ক্লোরাইডের থেকে সোডিয়াম এবং ক্লোরিন পেলাম। আর গ্যালভানিক কোষে আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ প্রবাহ উৎপন্ন করব। এটা করার জন্য আমরা দুইটা পাত্র নিব। একটা পাত্রে আমরা অবশ্যই পাত্র দুটি কাঁচের বা বিদ্যুৎ অপরিবাহী কোনো পদার্থের। একটা পাত্রে আমরা জিঙ্ক সালফেট দ্রবণ নেব। আরেকটা পাত্রে আমরা কপার সালফেট দ্রবণ নেব। নিয়ে জিঙ্ক সালফেট দ্রবণে একটা জিঙ্ক দণ্ড, আর কপার সালফেট দ্রবণে একটা কপার দণ্ড প্রবেশ করাবো। এইবারে দণ্ড দুটিকে যদি আমরা একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করি, তাহলেই জিঙ্ক দণ্ড থেকে কপার দণ্ডের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। সেটা কেন হবে, কিভাবে হবে, সেটা আমরা এখন ব্যাখ্যা করছি। জিঙ্ক দণ্ডে যে জিঙ্ক পরমাণু আছে, সেই জিঙ্ক পরমাণু, প্রত্যেকটা জিঙ্ক পরমাণু দুইটা করে ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়ে দ্রবণে যাবে। আর দুটি করে ইলেকট্রন এই জিঙ্ক দণ্ডের গায়ে রয়ে যাবে। এইভাবে জিঙ্ক দণ্ড থেকে প্রতিটি জিঙ্ক পরমাণু দুটি করে ইলেকট্রন ত্যাগ করবে এবং দ্রবণে জিঙ্ক আয়ন হিসাবে যাবে, আর দুটি করে ইলেকট্রন এই দণ্ডের গায়ে যাবে। আর এখানে এই দ্রবণের ভিতরে জিঙ্ক সালফেট আয়নিত হয়ে জিঙ্ক আয়ন এবং সালফেট আয়ন হিসাবে থাকবে। এখানেও কপার সালফেট দ্রবণে কপার সালফেট আয়নিত হয়ে কপার আয়ন এবং সালফেট আয়ন হিসাবে দ্রবণে থাকবে। এই জিঙ্ক পরমাণু ত্যাগ করা যে দুইটি ইলেকট্রন, সেই দুইটি ইলেকট্রন এই পরিবাহী তার হয়ে কপার দণ্ডে যাবে। আর কপার সালফেট দ্রবণের কপার আয়ন এই ইলেকট্রন গ্রহণ করে নিরপেক্ষ কপার ধাতুতে পরিণত হবে। এখন কোনো পরিবাহীতে ইলেকট্রনের প্রবাহ মানেই বিদ্যুৎ প্রবাহ। অবশ্য বিদ্যুৎ প্রবাহকে আমরা বিপরীত দিক ধরব। ইলেকট্রন জিঙ্ক দণ্ড থেকে কপার দণ্ডের দিকে যাচ্ছে, অর্থাৎ কপার দণ্ড থেকে জিঙ্ক দণ্ডের দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে মূল ঘটনাটা কি ঘটছে, জিঙ্ক দণ্ডের জিঙ্ক পরমাণু দুইটি করে ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন হিসাবে দ্রবণে যাবে এবং জিঙ্ক পরমাণু ত্যাগ করা ইলেকট্রন দুটি এই জিঙ্ক দণ্ড থেকে কপার দণ্ডের দিকে যাবে। এখানে কপার দণ্ডের এই কপার সালফেট দ্রবণের কপার আয়ন এই দণ্ড থেকে দুইটি করে ইলেকট্রন গ্রহণ করবে, নিরপেক্ষ কপার ধাতুতে পরিণত হবে। এইভাবে প্রক্রিয়াটি চলতে থাকবে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হলো। তো এখানে একটা সমস্যা হবে,
এই প্রক্রিয়া চলতে চলতে একসময় এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এটাকে আমরা বলবো অ্যানোড দ্রবণ, আর এই দণ্ডটাকে আমরা বলবো অ্যানোড। যে দণ্ডটি বেশি সক্রিয় সেটি হলো অ্যানোড। এখানে জিঙ্ক দণ্ডটি বেশি সক্রিয়, এই জন্য এটি অ্যানোড, আর এটি হলো ক্যাথোড। এখানে একটা সমস্যা তৈরি হবে যে এই দ্রবণে ধনাত্মক আয়নের সংখ্যা বাড়তে থাকবে। এই জিঙ্ক যখন সালফেটের সাথে বিক্রিয়া করবে তখন এই দ্রবণে জিঙ্ক আয়নের সংখ্যা বাড়তে থাকবে, অর্থাৎ সালফেট আয়নের সংখ্যা কমতে থাকবে, অর্থাৎ সমতা থাকবে না। জিঙ্ক এবং সালফেট আয়নের সমতা থাকবে না, ঋণাত্মক আয়ন হ্রাস পাবে, ধনাত্মক আয়ন বাড়তে থাকবে। এখানেও একইভাবে উল্টাটা ঘটবে, এখানে কপার আয়নের সংখ্যা কমতে থাকবে। কপার ইলেকট্রন গ্রহণ করে নিরপেক্ষ পরমাণু হবে বা অণু হবে, ফলে এই দ্রবণে সালফেট আয়নের সংখ্যা বৃদ্ধি পাবে। এইটা দূর করার জন্য আমাদের এখানে একটা লবণ সেতু তৈরি করতে হবে। এই একটা টিউব যেটা দুই দ্রবণকে সংযোগ করবে, এই দ্রবণে থাকবে পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণ। পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণ থাকলে এই অ্যানোড দ্রবণের যেহেতু ঋণাত্মক আয়নের সংখ্যা কমছে, এখানে ক্লোরাইড আয়ন এই দ্রবণে এসে ঋণাত্মক আয়নের সংখ্যা বাড়াবে, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের সমতা আনবে। একইভাবে এখানে পটাশিয়াম আয়ন এই ক্যাথোড দ্রবণে আসে, এখানে ধনাত্মক আয়নের সংখ্যা বাড়াবে, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের সমতা আনবে। ফলে এই বিক্রিয়া চলতে থাকবে। লবণ সেতু না দিলে এই বিক্রিয়া কিছুক্ষণ চলার পরে বন্ধ হয়ে যাবে। এই জন্যে আমরা লবণ সেতু দেব, যেন এই বিক্রিয়াটা চলতে থাকে অনেক সময় ধরে। আরেকটা কথা বলা যায় যে এখানে অ্যানোডে এখানে জারণ বিক্রিয়া হচ্ছে। এখানে জিঙ্ক দণ্ড ইলেকট্রন ত্যাগ করছে, তাই এটাকে আমরা বলবো যে অ্যানোডে জারণ বিক্রিয়া হচ্ছে। আর এখানে কপার ইলেকট্রন গ্রহণ করছে, কপার আয়ন কপার দণ্ড থেকে ইলেকট্রন গ্রহণ করছে, তাই এখানে বিজারণ বিক্রিয়া হচ্ছে। অর্থাৎ এই গ্যালভানিক কোষে জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়। জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমেই আমাদের এখানে বিদ্যুৎ প্রবাহ তৈরি হচ্ছে। অবশ্য আমাদের আগের যে কোষটা ছিল, আমরা যেটা আলোচনা করছিলাম তড়িৎ বিশ্লেষ্য কোষ, সেখানেও জারণ বিজারণ বিক্রিয়া হয়। বিদ্যুৎ প্রবাহের সাহায্যে যে বিক্রিয়াটা সেখানে হচ্ছে সেটাও জারণ বিজারণ বিক্রিয়া। তো সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, করোনাকালীন সময়ে ভালো থাকো, নিয়মকানুন মেনে চলো। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।